নমস্কার। আজকে একটা নাট্যরূপ নিয়ে এলাম আপনাদের কাছে। একটা নাট্যরূপ পাঠ করে শোনাবো। আমার যে লেখা সংকলনটি বেরিয়েছে স্বপ্নবুনন, আমি আগের দিন দেখিয়েছি আপনাদের। সেই বইটির বা সেই সংকলনটি একটি লেখা আমার ভীষণ মন ছুঁয়ে গেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যেহেতু আমার মন ছুঁয়ে গেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আমার সমস্ত ভালো লাগা খারাপ লাগা চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার, আপনাদের সাথেও ভাগ করে নেওয়ার। এটাও তার মধ্যে অন্যতম। আমি শুরু করছি, কেমন? নাট্যরূপটি লিখেছেন ডক্টর তরুণ কুমার দাস। নাট্যরূপের নাম দিয়েছেন উনি জলছবি। একটা মিষ্টি মন ভালো করা মিউজিক বাজছে। আপনারা কল্পনা করে নিন যে একটা মিষ্টি মন ভালো করা মিউজিক বাজছে। নমস্কার, আমার নাম সৌভাগ্য মজুমদার, পেশায় চিত্রশিল্পী। বাবা মা অনেক আদর করে এই নামটা আমাকে দিয়েছিলেন। সৌভাগ্য মানে গুড লাক। কি ভাবছেন আমার এখন বয়স কত? এই সামনের 12ই নভেম্বর আমি 57তে পা দেব। অনেক দিন থেকে ভাবছিলাম যে ফেসবুক লাইভে আসব। অনেককে এটা করতে দেখেছি, নিজে কখনো ট্রাই করিনি। আজকে ভাবলাম একবার ফেসবুক লাইভে এসেই দেখি না কেমন লাগে। শুনেছি এখানে নাকি বন্ধুদের কাছে নিজেদের সুখ দুঃখ সব ভাগ করে নেওয়া যায়, যা খুশি তাই বলা যায়, কোনো বাধা নিষেধ নেই। শুনেছি অনেকের লাইভ ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে। ভয় নেই, আপনাদের এগুলোর কোনোটাই করতে হবে না। শুধু একটাই অনুরোধ, মন দিয়ে আমার কথাগুলো শুনুন, তাহলেই হবে। বেশ, তাহলে চলুন, আর দেরি কেন? আজকের ফেসবুক লাইভে আমার সুখ দুঃখের কাহিনী ভাগ করে নিই আপনাদের সাথে। 1985 সালের 22শে এপ্রিল আমাদের প্রথম আলাপ। আমাদের বলতে শিউলি আর আমার কথা বলছি। শিউলি মুখার্জি, মাথা ভর্তি বারবি ডলের মতো কোঁকড়ানো চুল, চোখ দুটো টানা টানা, গভীরতার ছাপ স্পষ্ট। খুব বেশি ফর্সা না হলেও শ্যামলা নয়। ওর সাথে প্রথম আলাপ হয়েছিল কলকাতা আর্ট কলেজের নবীনবরণ অনুষ্ঠানে। ব্যাচেলর ইন ফাইন আর্টসের পেন্টিং বিভাগে দুজনেই অ্যাডমিশন নিয়েছিলাম। শিউলির বাড়ি নৈহাটি, আর ঘটনাক্রমে আমার বাড়ি কাঁচরাপাড়ায়। ভগবান বোধ হয় এভাবেই মিলিয়ে দেয়। কি ঠিক বললাম তো? আলাপ করার পর জানতে পারলাম ছোটবেলা থেকে শিউলিরও আঁকার প্রতি গভীর আকর্ষণ, ঠিক আমারই মতো। প্রথম দিনের আলাপেই শিউলিকে বেশ মনে ধরলো আমার। একটা অন্য রকম অনুভূতি হচ্ছিল জানেন, বেশ একটা মিষ্টি ভালো লাগার অনুভূতি, ভালোবাসারও বলতে পারেন। ওই লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো আর কি। একদিন কলেজের ক্যান্টিনে সাহস করে শিউলিকে জিজ্ঞাসা করেই বসলাম, শিউলি, একটু বসো এখানে, তোমার সাথে আমার কিছু কথা ছিল। শিউলি, বলো কি বলবে? তুমি কি জিবি ম্যামের ক্লাসটা করবে না? চলো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, করবো তো, কিন্তু তার আগে। বুঝেছি, আর ভনিতা করতে হবে না, তাড়াতাড়ি বলো কি বলবে। শিউলি, আমি আমি তোমাকে। কি তারপর বলো? আটকে গেলে কেন? কেন আটকে গেলে? বলো বলো। না, মানে মানে আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? কেমন লাগবে আবার? তুমি তো খুব ভালো ছেলে,
তোমার কি সুন্দর আঁকার হাত, বিশেষ করে নারী শরীর যেন তোমার তুলির আঁচড়ে জীবন্ত হয়ে ওঠে। ক্লাসে সবাই তোমায় কি বলে, কি বলে ডাকে জানো? আমাকে? কই জানি না তো। মকবুল ফিদা হোসেন। মকবুল ফিদা হোসেন। বাই দ্য ওয়ে, তুমি যেন কি একটা বলবে বলছিলে? না, আজ থাক, অন্য আরেকদিন বলবো। চলো, ক্লাস করতে হবে। বেশ, তাই চলো। শিউলির সেদিনের মুক্তঝরা প্রাণ খোলা হাসি আমার বুকে একটা মিষ্টি হিমেল হাওয়ার পরশ এনে দিয়েছিল। হ্যাঁ, মনে মনে আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু মুখ ফুটে বলার সাহস পাইনি। আর এভাবেই কিছু না বলতে পেরে একটা ভালো লাগা অনুভূতিকে বুকের মধ্যে সযত্নে লালন করতে করতে কাটিয়ে দিলাম 3টি বছর, শুধুমাত্র ভালো বন্ধু হয়ে। গ্র্যাজুয়েশন শেষ করেই দুজনেই চাকরির চেষ্টা করতে লাগলাম। ভাগ্যক্রমে আমি মুম্বাইয়ে একটা ফ্যাশন ম্যাগাজিনে ডিজাইনারের জব পেলাম। মোটা স্যালারি, থাকা খাওয়া সবটাই কোম্পানির খরচ। খবরটা জানাতে ফোন করলাম শিউলিকে। ক্রিং 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 ক্রিং। হ্যালো শিউলি, একটা দারুণ খবর আছে, খবরটা শুনলে তুমি পাগল হয়ে যাবে। হ্যালো। হ্যালো সৌভাগ্য, বলো কি খবর? আমি একটা চাকরি পেয়েছি বুঝলে, মুম্বাইতে, ভালো স্যালারি। বাহ, খুব ভালো খবর, কনগ্রাচুলেশনস। কবে জয়েনিং? এই তো পরশু। আমি এইমাত্র একটা এজেন্টকে দিয়ে ট্রেনের টিকিটটা কাটালাম। আজ রাতেই ট্রেন হাওড়া থেকে। তুমি খুশি তো শিউলি? হ্যালো হ্যালো শিউলি, কথা বলছো না কেন? হ্যালো। সৌভাগ্য, বাবা খুব অসুস্থ, গত 1 সপ্তাহ ধরে খুব জ্বর। কাল হাসপাতালে ভর্তি করেছি, সব ধরনের টেস্ট করা হয়েছে, কিন্তু ডাক্তারবাবু স্পেসিফিক কী রোগ হয়েছে সেটা ডিটেক্ট করতে পারছে না। মা তো খুব ভেঙে পড়েছে। আমি কী যে করব কিছুই বুঝতে পারছি না। নিজেকে ভীষণ অসহায় লাগছে, ভীষণ অসহায় লাগছে জানো। বাবা শুধু আমার মুখের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে, কিন্তু আমি বাবার জন্য কিছুই করতে পারছি না, কিচ্ছু না। শিউলি শোনো, তুমি এরকম ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। দেখো, জেঠু ঠিক সেরে উঠবেন। প্লিজ তুমি এভাবে কেনো না। সৌভাগ্য, আমার কিছু টাকার দরকার, এই ধরো 10,000 মতো, আমি পরে শোধ দিয়ে দেব। প্লিজ হেল্প মি, প্লিজ সৌভাগ্য, হেল্প মি। শিউলি, এতগুলো টাকা তো আমার কাছে হবে না। আসলে মুম্বাই যাব বলে আজকেই বাবার কাছ থেকে কিছু টাকা নিলাম, এখন তো আর বাবার কাছে চাইতেও পারবো না। সরি শিউলি, কিছু মনে করো না। আই কান্ট হেল্প ইউ ইন দিস সিচুয়েশন। হ্যালো হ্যালো শিউলি, শুনছো আমার কথা? সাময়িক নীরবতার পর শিউলির উত্তর, ঠিক আছে সৌভাগ্য, নো ইস্যু। তুমি কি একবার আসতে পারবে আমার বাড়ি? আমি এই মুহূর্তে খুব অসহায়, তোমার সঙ্গে একটু আলোচনা করতাম। অন্য কারোর কাছ থেকে যদি টাকাটা পাওয়া যায়। আসবে প্লিজ? এই মুহূর্তে তোমাকে ছাড়া আর কারোর কথা মনে করতে পারছি না। ফোন কেটে দেবার শব্দ, তারপরই হ্যালো হ্যালো। সৌভাগ্য, শুনতে পাচ্ছ? হ্যালো। না, আমি যাইনি সেদিন শিউলির বাড়ি। নির্লজ্জের মতো কিছু না বলে ফোনটা কেটে দিয়েছিলাম, কারণ তখন আমার পক্ষে রাতের ট্রেন ধরাটাই বেশি প্রায়োরিটি ছিল। পরে শিউলির আর কোনো ফোন পাইনি। কি ভাবছেন আমাকে? কাপুরুষ, না অমানুষ, না স্বার্থপর?
আপনাদের দেওয়া যে কোনো বিশেষণ মাথা পেতে নিলাম। কিন্তু জানেন, আমি শিউলির ফোনটা কেটে দেবার পর বারবার নিজেকে প্রশ্ন করেছি, এ আমি কি করলাম, কেন করলাম? ট্রেনে বসে একটা অপরাধ বোধ আমাকে সারাক্ষণ কুড়ে কুড়ে খেয়েছে। এতটাই নিজের কাছে ছোট হয়ে গিয়েছিলাম যে তারপর আর শিউলিকে ফোন করে জেঠুর খোঁজ নেবার সাহসটুকু পাইনি। মুম্বাইয়ের জীবনযাত্রায় ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিলাম। অফিসে আলাপ হলো বিদিশার সাথে। বিদিশা পাল, আসল বাড়ি যাদবপুর। আমার মতো ওই ম্যাগাজিনে ডিজাইনার হিসেবে কাজ করত। তবে অফিসে বিদিশা আমার সাথে ছিল না, আমার থেকে সিনিয়র ছিল। না, বয়সে কিন্তু সিনিয়র নয়, আমরা সমবয়সী ছিলাম। কাজের সুবাদে প্রায়ই আমাদের একান্তে আলোচনা করতে হতো, আর এই একান্ত মুহূর্তগুলো আমাদের দুজনকে আরও কাছে টেনে এনেছিল। একদিন বিদিশা আমায় বলল, সৌভাগ্য, মে আই আস্ক ইউ সামথিং? ইয়েস ম্যাম, বলুন। আর ইউ এনগেজড? নো ম্যাম, আই এম সিঙ্গেল সো ফার। বিদিশা বিরক্ত হয়ে আমাকে বলল, কি তখন থেকে ইয়েস ম্যাম নো ম্যাম করে যাচ্ছেন বলুন তো? নাম ধরে ডাকতে পারেন না? ইট ইজ মুম্বাই সৌভাগ্য, এখানে এসব চলে না। আসলে আপনি নয়, তুমি। আজ থেকে তুমি বলবে আমায়। সৌভাগ্য, তোমাকে আমার ভালো লাগে। তোমার কাজ, ব্যবহার সব কিছু আমাকে আকর্ষণ করে। উইল ইউ বি মাই বয়ফ্রেন্ড? ইফ ইউ হ্যাভ নো প্রবলেম অফ কোর্স। না মানে, এটা আমি ভাবতেই পারছি না। আপনি এত সুন্দরী, মডার্ন, অফিসে এত পুরুষ থাকতে আমি? ও মাই গড, এটা আমার দিবা স্বপ্ন নয় তো? আর ইউ সিরিয়াস ম্যাম? উফ, আবার ম্যাম? বিদিশা বলো, তুমি আমায় এই নামে ডাকবে। জানো সৌভাগ্য, কলকাতা থেকে এত দূরে একা একা থাকাটা সত্যি আর পসিবল হচ্ছিল না। আমি জীবনে একজন কাউকে খুব মিস করছিলাম। তোমাকে অফিসে যেদিন প্রথম দেখলাম সেদিন থেকেই বলতে পারো। আজ অফিস থেকে ফেরার পথে আমায় নিয়ে কফি খেতে যাবে? ইফ ইউ হ্যাভ নো প্রবলেম। অফকোর্স। আমি তোমার সাথে সময় কাটাবো এটা ভেবেই এক্সাইটেড লাগছে। থ্যাঙ্কস বিদিশা, এটার জন্য প্রস্তুত ছিলাম না। ওয়েলকাম, তাহলে অফিসের পর একসাথে, ঠিক আছে, একসাথে কফি খেতে যাব, চলুন। রুক্ষ মরুভূমির বুকে অনভিপ্রেত মরুদ্যানের ইশারায় ছুটে চললাম বিদিশার দিকে। আমি জানি না ও ঠিক কী ছিল, বৃষ্টির পর শান্ত আকাশে সাতরঙা রামধনু, না উন্মত্ত জলপ্রপাতের বিপুল ঝর্ণার ধারা। অদ্ভুতভাবে তখন শিউলির কথা একবারও মনে এলো না আমার। জেঠু সুস্থ হয়ে বাড়ি ফিরল কি না, ও কোনো জব পেল কি না, ওর বিয়ে হলো কি না, কিচ্ছু না। অথচ এই শিউলিকেই একসময় ভালোবাসতাম পাগলের মতো। না, সেই কলেজের নবীনবরণের দিন থেকে আজ পর্যন্ত বলতে পারিনি সে কথা। শিউলির বিয়ে হয়েছিল কি না সেটা জানতাম না, কিন্তু আমাদের বিয়ে হলো। আমাদের মানে আমার আর বিদিশার, দুজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রেম পরিপূর্ণতা পেল, পরিণয়ে। দুবাড়ির বড়দের সম্মতিতেই মুম্বাইয়ে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হলো। বিয়ের প্রথম 2 বছর খুব আনন্দে কাটালাম। বিদিশা আমায় খুব ভালোবাসত, আর আমি ঠিক বলতে পারবো না। রাতের বেলায় যখন বিছানায় শুয়ে বনবন করে ঘুরতে থাকা পাখাটার দিকে তাকিয়ে থাকতাম অপলক দৃষ্টিতে, তখন নিজের অজান্তেই আমার মানসপটে ভেসে উঠত শিউলির ছবি, তার সঙ্গে কাটানো কলেজের মিষ্টি দিনগুলোর কথা। ভুলতে চাইলেও বারবার কেন শিউলির কথা মনে আসতো আমার, বিশেষ করে ওই একান্ত মুহূর্তগুলোতে। তবে কি আমি শিউলিকে তখনও? বিদিশা মা হলো,
একটা ফুটফুটে রাজকন্যা আমায় উপহার দিল সে। জিনিয়া, হ্যাঁ, আমার মেয়ের নাম জিনিয়া, আমারই দেওয়া। প্রত্যেক বাবা যেমন তার কন্যাকে নিয়ে পজিটিভ হয়, আমিও ঠিক তাই ছিলাম। একদম চোখের আড়াল হতে দিতাম না। আর এই জিনিয়াকে নিয়েই শুরু হলো আমাদের দুজনের মধ্যে চরম অশান্তি। একদিন অফিস থেকে বিদিশা অনেক রাতে ফিরল, আমি অনেক আগেই ফিরে এসেছিলাম। আয়া দিদি চলে যাবার পর জিনিয়াকে ঘুম পাড়িয়ে আমি একটা গল্পের বই পড়ছিলাম। বাড়ি ফিরে বিদিশা বলল, সৌভাগ্য, আমি তোমাকে একটা কথা বলতে চাই। মেয়ের জন্য আমি এত স্যাক্রিফাইস করতে পারবো না। ও তো শুধু আমার একার মেয়ে নয়, তাহলে আমি কেন রোজ রোজ অফিস কামাই করব নানা অজুহাত দেখিয়ে? আজ আমাকে জিনিয়ার জন্য ডিরেক্টর স্যারের কাছে ইনসাল্ট হতে হলো। তুমি তো জানো আমি একজন প্রফেশনাল ডিজাইনার, অফিসে কাজের চাপ কতখানি, আর তারপর আমার পারফরম্যান্সের ওপর আমার প্রমোশন নির্ভর করছে। তুমি কি এসব বোঝো না নাকি? অবশ্য তোমাকে এসব কথা বলার কোনো মানে হয় না। তুমি তো তোমার গ্রুপ বি স্ট্যাটাসেই সন্তুষ্ট। তুমি আমার গ্রুপ বি স্ট্যাটাসেও সন্তুষ্ট। ব্যাস, অনেক হয়েছে। জিনিয়াকে নিয়ে আর একটাও কথা নয়। তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো আমায় খুলে বলবে? আর শোনো, এখানে চিৎকার করো না, জিনিয়া ঘুমাচ্ছে। না সৌভাগ্য, আজ আমার কথা তোমায় শুনতেই হবে। আমি আর সিম্পলি এই স্ট্রেস নিতে পারছি না। এই বাঁধা ধরা জীবন, তোমার সংসার, বাচ্চা সামলানো, এসবে আমি হাঁপিয়ে উঠেছি। এই জীবন তো আমি চাইনি। আমি আমার মতো করে জীবনকে এনজয় করতে চেয়েছি। আর জিনিয়া কিন্তু তোমার ডিসিশন ছিল। আমি এত তাড়াতাড়ি মা হতে চাইনি। সিরিয়াসলি সৌভাগ্য, I am exhausted with this life. Please give me relief from this. Please, please সৌভাগ্য। বিদিশা, রিলিফ মানে? আমি ঠিক বুঝতে পারছি না তোমার কথা। তুমি কি বলতে চাইছো? I want divorce. What? Divorce? Yes, ডিভোর্স। অনেক ভেবেচিন্তে আমি এই ডিসিশন নিয়েছি। এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এই জীবন থেকে আমি মুক্তি পেতে চাই। ভয় নেই। তুমি এটা আবার ভেবে নিও না যে আমার জীবনে অন্য কেউ আছে। আমি তোমাকে ভালোবেসেছি আর বাসবো, বাট আই ওয়ান্ট টু গেট রিড ফ্রম দিস লাইফ। কিন্তু জিনিয়া, ওর কথা একবারও ভাবলে না? ভেবেছি তো। জিনিয়া তার সব থেকে প্রিয় মানুষ তার বাবার কাছেই থাকবে। আমি ওর ওপর কোনো দিন নিজের অধিকার ফলাবো না, আই প্রমিস। আমি জানি ওকে তুমি খুব ভালোভাবে মানুষ করতে পারবে, অন্তত আমার থেকে ভালো। আর শোনো, তুমি চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারো, আমি কোনো দিন বাধা দিতে আসবো না। অবশ্য ডিভোর্সের পর অফিসিয়ালি তোমার ওপর আমার আর কোনো অধিকারও থাকবে না। ইউ উইল বি অ্যাবসলিউটলি ফ্রি ফ্রম মাই সাইড। বিদিশা, আরেকবার একটু ভেবে দেখলে হতো না? সেরকম হলে আমি জব ছেড়ে দেবো জিনিয়ার জন্য। ও যতদিন না বড় হয় আমি সারাদিন ওর সাথে বাড়িতেই থাকবো। প্লিজ বিদিশা। অনেক রাত হলো সৌভাগ্য, আমাকে এবার ফ্রেশ হতে হবে। বাকি কথা কাল হবে। না, বাকি কথা আর হয়নি। আমাদের ডিভোর্স হয়ে গেল। মুম্বাইয়ের জব ছেড়ে দিয়ে বিদিশার সাথে সব সম্পর্ক শেষ করে জিনিয়াকে নিয়ে ব্যারাকপুরে নিজের বাড়িতে ফিরে এলাম। মাত্র 2 বছর বয়সে জিনিয়া তার মায়ের আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা থেকে বঞ্চিত হলো। ওকে নিয়ে আমিও খুব চিন্তিত হয়ে পড়লাম। পুরুষ মানুষ তো, কতদিন আর এভাবে আনএমপ্লয়েড হয়ে থাকা যায়? তাছাড়া জিনিয়ার তো একটা ভবিষ্যৎ আছে, মা বাবারও বয়স হয়েছে,
বাবা অবসর নিয়েছেন কাজ থেকে। দাদাই আর ঠাম্মির মতো ভালোবাসা তো জিনিয়া পাচ্ছে, কিন্তু ওর তখন প্রয়োজন ছিল একজন মা। আধো আধো গলায় নিজের অজান্তেই জিনিয়া মাম্মাম বলে চিৎকার করত। কি যে তখন অসহায় লাগতো আমার। কি করব, কোথায় যাব, কার সাথে মনের কথাগুলো বলবো, কিচ্ছু বুঝতে পারছিলাম না। মা তো একদিন বলেই বসলো, আরেকটা বিয়ে কর, অন্তত জিনিয়ার কথা ভেবে। কিন্তু যাকে বিয়ে করব সে যদি জিনিয়াকে আপন করে না নেয়। এইসব ভাবতে ভাবতে নিজের কলেজ জীবনের আঁকার পুরনো খাতাগুলো আপন মনে উল্টাতে থাকলাম। কত স্মৃতি জড়ানো ছিল প্রত্যেকটা ছবির সাথে, কত অজানা, কত অচেনা নারী শরীরের অবয়ব এঁকেছিলাম, কত ভঙ্গিমা সেই সব শরীরে, কত লালিত্য মাখা সেই সব মিষ্টি মুখের হাসিতে। হঠাৎই একটা ইনকমপ্লিট নারীর পেন্টিংয়ে চোখ আটকে গেল। শিউলি? ইয়েস, এটা তো শিউলির ছবি, কিন্তু পুরো আঁকা হয়নি। খুব সম্ভবত কলেজের সেকেন্ড ইয়ারে পড়ার সময় কোনো এক বৃষ্টির দিনে এটা আঁকতে বসেছিলাম। হ্যাঁ, মনে পড়েছে, দিনটা ছিল বৃহস্পতিবার। কিন্তু আঁকাটা শেষ করিনি। কেন? চিৎকার করে মাকে ডেকে বললাম, মা মা, আমার রং তুলির ব্যাগটা একটু দিয়ে যাও তো। মা দিয়ে গেল। বসে পড়লাম শিউলির ছবিটা সম্পূর্ণ করতে। কিন্তু এ কি, আমি আর আগের মতো আঁকতে পারছি না কেন? তুলিগুলো আমার কথা শুনছে না কেন? রঙগুলো ঠিক যেমন চাইছি ঠিক তেমনভাবে শিউলির মুখে, শরীরে ছড়িয়ে পড়ছে না কেন? তবে কি আমি আঁকতে ভুলে গেলাম, না এটা কারো অভিশাপ? মাকে ডেকে বললাম, মা তুমি আমার সাথে এক জায়গায় যাবে? জিনিয়াও যাবে আমাদের সাথে, যাবে মা? মায়ের সম্মতির জন্য অপেক্ষা না করে পরের দিন দুপুরের খাওয়া সেরে বেরিয়ে পড়লাম তিনজনে। আর সঙ্গে ছিল সেই ছবিটা। হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আপনারা ঠিকই ধরেছেন, শিউলির বাড়ি গেলাম আমরা। একটা ভয়, লজ্জা, অপরাধ বোধ নিয়ে। আমি এটাও জানতাম না শিউলি আদৌ ওর নিজের বাড়িতেই আছে না ওর বিয়ে হয়ে গেছে। অনেকক্ষণ ডাকাডাকির পর শিউলির মা দরজা খুলল। আমার পরিচয় পেয়ে বাইরের ঘরে বসতে বলল শিউলি স্কুলে গেছে, এক্ষুনি ফিরবে। তার মানে শিউলি এখনো অবিবাহিতা। কিন্তু খেয়াল করলাম জেঠিমার হাতে শাঁখা নেই, সিঁথিতে সিঁদুর নেই। তবে কি জেঠু? গলাটা শুকিয়ে এলো। হঠাৎ একটা অতি পরিচিত নারীর কণ্ঠে সম্বিত ফিরে পেলাম। এ কি সৌভাগ্য, তুমি এতদিন পর? তা আমার সঙ্গে কি দরকার? শিউলি, তুমি আমায় চিনতে পেরেছ? থ্যাঙ্কস শিউলি। আলাপ করিয়ে দিই, ইনি হলেন আমার মা। তোমাকে তো মায়ের কথা অনেক বলেছি। আর এ হলো আমার মেয়ে জিনিয়া, এই 2 বছরে পা দিল। আমার প্রণাম নেবেন মাসিমা। বাহ, তোমার মেয়ে তো ভারী মিষ্টি। কি নাম বললে? জিনিয়া? এটা তো একটা পাহাড়ি ফুলের নাম, খুব সুন্দর নামটা। তা হঠাৎ এতদিন পর আমার বাড়িতে কেন, সেটা তো বললে না সৌভাগ্য। শিউলি, তোমার সাথে আমার কিছু কথা ছিল একান্তে। আমার সাথে? বাপ রে, এতদিন পর আমার সাথে তোমার আবার কি কথা থাকতে পারে, তাও আবার একান্তে? না আসলে এখানে জিনিয়া কথা বলতে দেবে না, ও আমার খুব ন্যাওটা। আমরা কি একটু বারান্দায় গিয়ে কথা বলতে পারি প্লিজ? মা তুমি জিনিয়াকে নিয়ে এখানে বসো, আমি এক্ষুনি আসছি। বেশ চলো, একটু দাঁড়াও।
মাকে ডেকে বলে শিউলি বলল, মা তুমি একটু এখানে এসে বসো তো, মাসিমা একা আছেন, আর এনাদের জন্য একটু চা করে এনো। চলো সৌভাগ্য। আসলে শিউলি, আমি কিভাবে শুরু করব বুঝতে পারছি না। দেখো সৌভাগ্য, আমি স্কুল থেকে সবে ফিরলাম, এখনও ফ্রেশ হইনি, যা বলার একটু তাড়াতাড়ি বললে ভালো হতো। শিউলি, তুমি এখনও আমার ওপর রাগ করে আছো, তাই না? তাই না শিউলি? কিন্তু বিশ্বাস করো, থাক সৌভাগ্য, তোমার উপর রাগ করা বা তোমাকে বিশ্বাস করা, এ দুটোর কোনোটারই অধিকার আমার নেই। কলেজে তোমার সাথে আলাপ হয়েছিল, হ্যাঁ এটা সত্যি যে অনেক বন্ধুর ভিড়ে তোমাকে আলাদা করে একটু বেশিই ভালো লাগতো আমার। তোমার ব্যবহার, তোমার আঁকার হাত, সব কিছুই আমাকে মুগ্ধ করেছিল। মেয়ে তো, সব মনের কথা সব সময় খোলাখুলি বলতে পারিনি। তাই যেদিন তুমি কলেজের ক্যান্টিনে আমাকে কিছু বলতে চেয়েছিলে, আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু অপেক্ষা করতে করতে যখন কলেজ জীবন শেষ হয়ে যায়, শেষ হয়ে যাবার পরেও তুমি কিছু বললে না, তখন খুব কষ্ট পেয়েছিলাম। সেদিন আমি বুঝেছিলাম তুমি শুধু একজন বন্ধু ছাড়া আর কিচ্ছু ছিলে না আমার জীবনে, কোনো দিনের জন্য নয়। অনেক আশা নিয়ে বাবার চিকিৎসার জন্য টাকাটা চেয়েছিলাম তোমার কাছে, কিন্তু তুমি হয়তো ভেবেছিলে আমি শোধ দিতে পারবো না, তাই হয়তো বাবাকে আমি আর বাঁচাতে পারলাম না। নিজের অসহায়তার উপর রাগে, অভিমানে, ঘেন্নায় সব বন্ধুদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিলাম। এখনই নৈহাটিতেই একটা বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ড্রয়িং টিচার, বাচ্চাদের সাথে হই হই করে ভালোই কেটে যাচ্ছে দিনগুলো। আমার ওই দিন তোমার ফোনটা কেটে দেওয়া উচিত হয়নি শিউলি, আমি ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও প্লিজ। কলেজে যে কথা তোমায় বলতে পারিনি, সেটা আজ আমি তোমায় বলতে চাই। শিউলি, আমি তোমায় বড় ভালোবাসতাম, আর আজও বাসি। আর তোমার সাথে ঘর বাঁধবো এই আশা নিয়েই আমি চাকরি পাবার খবরটা সবার প্রথমে তোমাকে দিই। কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। কেন, জিনিয়ার মা বুঝি তোমায় ভালোবাসে না, নাকি তুমি আবার আমার সাথে পরকীয়া সম্পর্কে জড়াতে চাইছো? তোমরা পুরুষেরা বরাবরই স্বার্থপর। শিউলি, তুমি আমাকে যা ইচ্ছে বলতে পারো, আমি কিছু মনে করব না। কিন্তু শিউলি, আজ আমি নিজের জন্য আসিনি, তোমার কাছে আজ আমি এসেছি জিনিয়ার জন্য। জিনিয়া মানে তোমার মেয়ে? হ্যাঁ শিউলি, জিনিয়ার মা বিদিশার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। বিদিশা খুব উচ্চাকাঙ্ক্ষী ও আধুনিক মনস্কা একজন নারী ছিল। সংসার আর জিনিয়ার দায়িত্বের বাঁধনে নিজেকে বাঁধতে পারেনি, সে রাজি ছিল না বাঁধতে। তাই সব বাঁধনকে মুক্ত করে সে মুম্বইতে থেকে আমাকে স্বেচ্ছায় ডিভোর্স দিয়েছে। আর আমি জিনিয়াকে নিয়ে বাড়ি চলে এলাম। এখন কলকাতার একটা আর্ট স্টুডিওতে এডিটরের জবে অ্যাপ্লাই করেছি, মনে হয় জবটা পেয়ে যাব। কিন্তু শিউলি, জিনিয়ার এখন একজন মা চাই। ঘুমের মধ্যে মাঝে মাঝেই সে মাম্মাম বলে কেঁদে ওঠে। ওর ছোট্ট দুটো চোখ সবসময়ই কাকে যেন খুঁজে বেড়ায়। আমি কী যে করব কিচ্ছু বুঝে উঠতে পারছি না। গতকাল রাতে আমার পুরনো আঁকাগুলো দেখতে দেখতে একটা অসম্পূর্ণ ছবিতে আমার চোখ আটকে যায়। অনেক চেষ্টা করলাম জানো, কিন্তু কিছুতেই সেই আঁকাটা আর শেষ করতে পারলাম না। আমি এনেছি সেটা তোমাকে দেখাতে, তুমি দেখবে শিউলি? কই দেখি। এ কি, এ যে আমার ছবি। সৌভাগ্য, তুমি? খুব কষ্ট করে কান্না চেপে সৌভাগ্য বলে উঠল, শিউলি দাও না তোমার হাত দুটো, দাও না আমার অসম্পূর্ণ আঁকা ছবিটাকে সম্পূর্ণ করে। প্লিজ, তুমি হবে আমার জিনিয়ার মা।
কিছুক্ষণ খুব কেঁদে শিউলি বলে উঠল, সৌভাগ্য, আমি। কি ভাবছেন? শিউলি কি তার ছবিটা সম্পূর্ণ করলো? উত্তরটা না হয় পরে কোনো একদিন আবার লাইভে এসে জানাবো। আজ আসি। অনেকক্ষণ ধরে আপনাদের জ্বালালাম। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। বাই দ্য ওয়ে, জিনিয়া এখন কলকাতা আর্ট কলেজের ব্যাচেলর ইন ফাইন আর্টসের পেন্টিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। জিনিয়া এসে আমাকে বলল, বাবা, তোমার ফেসবুক লাইভ শেষ হলো, এবার চলে এসো, মা খেতে ডাকছে। হন্তদন্ত হয়ে, বন্ধুরা বাই বাই, টাটা, এবার লাইভ শেষ করলাম, না হলে মা আর মেয়ে দুজনে মিলে আমায় আর আস্ত রাখবে না। কি বললেন? মাটা কে? ওটা তো আপনারাই বলবেন। চলি কেমন? গুড বাই।